জি 24 ঘন্টায় আপনার রায় নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ যে ছবি দেখা গেল তাতে এখনো পর্যন্ত একলা চলতেই অনড় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও কংগ্রেসের তরফে এখনো নরম বার্তা, এখনো তৃণমূলের হাত ধরতে মরিয়া। আর এদিকে রাহুলের ন্যায়যাত্রায় সেলিম সুজনদের উপস্থিতির পরেও হাইকমান্ডের আন্তরিকতা সেভাবে দেখা গেল কি? বিরোধী জোট নিয়ে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বারে বারেই বলেছেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছে। নামকরণের 6 মাস পরেও বিজেপি বিরোধী ইন্ডিয়া মঞ্চ স্পষ্ট আকার ধারণ করেনি। রাজ্যে রাজ্যে আসন সমঝোতার প্রশ্নে বিস্তর ধোঁয়াশা রয়ে গিয়েছে। বাংলাতেও বড়সড় প্রশ্নের মুখে জোটের ভবিষ্যৎ। ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে এই মুহূর্তে বাংলাতেই রয়েছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার মুর্শিদাবাদে রাহুলের ন্যায়যাত্রায় সামিল হন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও যুবনেতা শতরূপ ঘোষ। ন্যায়যাত্রায় সেলিমদের সামিল হওয়ার দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের জোটের বার্তা পাঠালেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। যদিও পাশের জেলা নদিয়ায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী আবারও জানিয়ে দিলেন লোকসভা ভোটে বাংলায় একলাই লড়বে তাঁর দল। বাংলায় আমরা একা লড়ব, তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। तृणमूल और कांग्रेस पार्टी दोनों एकजुट हैं बीजेपी को हराने के लिए। मैं जानता हूं पश्चिम बंगाल के मुख्यमंत्री की ओर से बयान भी आया है, पर वो उनका बयान है, ये एक संयुक्त बयान नहीं है। एक संयुक्त बयान, एक जॉइंट स्टेटमेंट की जरूरत है। ন্যায়যাত্রায় এদিন জয়রাম যখন মমতা স্তুতিতে ব্যস্ত, তার প্রায় 30 ফুট দূরে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীকে তুলোধনা করলেন মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীরা। উনি বন্দুক চালাতে চাইছেন, তখন অধীর বা সেলিমের কাঁধে বন্দুক রাখতে চাইছেন। কিন্তু আমাদেরও বুঝে নিতে হবে, আমরা মমতার মতো ভাড়ায় খাটি না, আমাদের কাঁধ কাউকে আমরা দেব না, পরিষ্কার কথা। আর তৃণমূলের লাশ আমরা বহন করব না। জোর করে পঞ্চায়েত দখল করেছিল। পঞ্চায়েতটা আমরা জিততাম, জেলা পরিষদ আমাদেরই ছিল। যদি লোকসভা ভোটে আমরা লুট ঠেকাতে পারি, সম্ভবত পারবো, তাহলে মমতা থাকবে না। এদিন রাহুলের সঙ্গে দেখা করতে জঙ্গিপুরের পিয়ারাপুরে যান সেলিম সুজন শতরূপরা। তবে রাহুলের সাক্ষাৎ পেতে তাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এরপর মিনিট 10 সৌজন্য সাক্ষাতে ন্যায়যাত্রা নিয়ে কথা হয় তাদের। সিপিআইএম সূত্রে খবর, রাহুলকে সেলিম জানান অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমরা কংগ্রেসের পাশে আছি। তবে প্রশ্ন উঠছে, রাহুলের ন্যায়যাত্রায় সেলিম সুজনদের উপস্থিতির পরেও কংগ্রেস হাইকমান্ডের থেকে সেই আন্তরিকতা দেখা গেল কি? ভোট পণ্ডিতদের একাংশের মতে এর পিছনে মূলত দুটি কারণ থাকতে পারে। প্রথমত, মমতার জন্য জোটের দরজা খুলে রাখতেই সিপিআইএম নিয়ে ধীরে চলো অবস্থান নিয়েছেন রাহুল গান্ধীরা। আর দ্বিতীয়ত, সিপিআইএমের হাত ধরার আগে কেরলের সমীকরণও মাথায় রাখতে হচ্ছে কংগ্রেস হাইকমান্ডকে। সিপিআইএম সূত্রে খবর, এদিন রাহুলের সঙ্গে সাক্ষাৎ পর্ব এবং কংগ্রেসের মনোভাবের বিষয়টি দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে জানিয়েছেন মোহাম্মদ সেলিম। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে শঙ্খদীপ দাস রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে অঙ্কন দত্ত বিজেপির রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কংগ্রেসের। আমাদের সঙ্গে আকাশ কর সিপিআইএমের থাকবেন এবং তৃণমূলের মৃত্যুঞ্জয় পালও থাকবেন। তবে তার আগে আমরা একটু অভিষেকের কাছে সরাসরি চলে যাব। অভিষেক, দুটো ন্যারেটিভ তৈরি হওয়ার এখনো পর্যন্ত জারি রয়েছে। একদিকে জয়রাম রমেশ, তিনি এখনো সুর নরম, অন্যদিকে অধীর চৌধুরী এবং তার সঙ্গে মোহাম্মদ সেলিম একই কথা বলে যাচ্ছেন। জাতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেস তো আলাদা কিছু নয়। অনেকে বলছেন যে পলিটিক্যাল সলিউশনের বদলে একটা পলিটিক্যাল ড্রামা হয়ে যাচ্ছে গোটা বিষয়টা। এই অনেকেটা কারা আমি ঠিক জানি না। আচ্ছা, প্রথম কথা বলি, আমি নিজে ন্যায়যাত্রাতে ছিলাম এবং আমি শিলিগুড়িতে ছিলাম, কুচবিহারে ছিলাম, জলপাইগুড়িতে ছিলাম, মালদাতে। এবার গতকাল যেহেতু আমার বাবার বাৎসরিক ছিল, আমায় ফেরত আসতে হয়েছিল। তো যাই হোক, যে বাস্তব কথাটা বলি সেটা হচ্ছে যে কথাটা রাহুল গান্ধী একাধিকবার বলেছিলেন, ন্যায়যাত্রা প্রাথমিকভাবে আমাদের একটা আন্দোলনের যাত্রা, যে আন্দোলনটা রাজনৈতিকভাবে নির্বাচনে প্রতিফলিত, একদম ডিরেক্টলি নির্বাচনী প্রচার বলতে ঠিক যা বোঝে এটা ঠিক তা নয়। এটা 1 নম্বর। 2 নম্বর কথাটা হচ্ছে
যে আজকে জয়রাম রমেশ বলুন, রাহুল গান্ধী বলুন, তারা আজকে আমাদের বাংলায় এই ন্যায়যাত্রা নিয়ে এসছেন এবং সেই ন্যায়যাত্রার এখানে যা যা ঘটনা ঘটেছে এবং যা যা বাস্তবতা আছে সেই সব বাস্তবতাগুলোকে তারাও প্রত্যেক দিন সম্মুখীন হচ্ছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলছেন না সেভাবে। তার কারণ তুমি যখন বিয়ে বাড়িতে যাও, বিয়ে বাড়িতে যখন কন্যা পক্ষের পক্ষ থেকে বলা হয় যে মাছের মাছ যদি নুন পোড়াও হয়, তখন সৌজন্য রেখে বলতে হয় না না রান্না ভালো হয়েছে। এটা তো কোনো বিয়ে বাড়ি নয় অভিষেক, এটা একটা সৌজন্যর আমি একটা উদাহরণ দিলাম। এবং এখানে যখন হচ্ছে, লেট মি বি ভেরি ক্যান্ডিড, তোমরা জোট নিয়ে যে প্রশ্নটা করছো সেই জোট নিয়ে প্রশ্নের উত্তরটা দিয়ে দিই ফার্স্টে। প্রত্যেকটা জোট, প্রত্যেকটা আঞ্চলিক দলের যা যা চাহিদা, সেই চাহিদাগুলো সেই অঞ্চলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে স্থানীয়ভাবে তার সমীকরণ হবে। ঠিক যে কারণে আমরা কিন্তু জানি যে বিহারে যাওয়ার পরও নীতিশ কুমারের ব্যাপারে রাহুল গান্ধী কোনো বক্তব্য রাখেননি, বা রাহুল গান্ধী সেই জোটটা কিভাবে রাখা যায় সেই প্রশ্নে কোনো উত্তর দেননি। কিন্তু জয়রাম রমেশ তো নীতিশকে বলেননি যে আপনি আবার ফিরে আসুন, এরকম তো কিছু বলেনি বা সুর নরম করেননি, বরং সমালোচনা করে। দেখো 14ই ফেব্রুয়ারি আমাদের ভ্যালেন্টাইন্স ডে, তা মানে এইসব কথাবার্তা ভ্যালেন্টাইন্স ডেতে হয় যে আপনি ফিরে আসুন, আপনি যাবেন না। এখানে যারা যারা এটা প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব মোডাস অপারেন্ডি আছে, নিজস্ব বক্তব্য আছে, কিন্তু যার থেকে সব থেকে প্রণিধানযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে উপস্থিত, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে উপস্থিত, তারপরেও যে জনজোয়ার তোমরা মালদা মুর্শিদাবাদে এখানে দেখছো, এটা কিন্তু মানুষের ভালোবাসাটা বোঝাচ্ছে। কিন্তু তারপরেও তো রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন না, কিন্তু জয়রাম রমেশের সুর তারপরেও নরম। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার তো কোনো কর্মসূচি ছিল বলে আমার কাছে অন্তত খবর নেই, তোমাদের কাছে খবর থাকলে আলাদা ব্যাপার। আমরা অন্তত জানতাম না এরকম কোনো কর্মসূচি ছিল। ন্যায়যাত্রায় শামিল হন মুখ্যমন্ত্রী, আশা করে যাচ্ছিলেন জয়রাম রমেশ। সবাইকে অনুরোধ করা হয়েছে, আমি তোমাকে আমার বাড়িতে ইনভিটেশন পাঠাবো। ইনফ্যাক্ট সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলা হলো যারা রাজনৈতিকও নয়, এবং তাদের ভেতর অনেকে এসছেন। ফর এক্সাম্পল, একাধিক প্রথিতযশা ফিল্ম মেকাররা ওখানে গেছেন। ইভেন খুব ইন্টারেস্টিংলি, তোমরা জানো হয়তো, তোমাদের প্যানেলের অত্যন্ত নিয়মিত আমাদেরই সফর সঙ্গী হয়েছিলেন সুমন দা, তার নিজের তার বই উপহার দিয়েছেন। এবার আমার প্রশ্নটা হচ্ছে, সুমন দা তো নিশ্চয়ই কংগ্রেসে যোগ দিচ্ছেন না, সুমন দা তো তৃণমূলের হয়ে যেতে। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আহ্বান জানিয়েছি। একদম। আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মানে কি প্রশ্নটা কি? মৃত্যুঞ্জয় পাল তৃণমূলে এসে গেছে। মৃত্যুঞ্জয়, এই যে অভিষেক যে দাবি করছে, এই যে দুটো ন্যারেটিভ হচ্ছে বারবার, এখানে এখনো জয়রাম রমেশ এক্সপেক্ট করে যাচ্ছেন যে তৃণমূল নেত্রী হয়তো আসবেন, যোগ দেবেন, কোথাও গিয়ে তিনিও বিজেপির বিরুদ্ধে, কিন্তু তৃণমূল কংগ্রেস তো অবস্থান আমার ধারণা পরিষ্কার করে দিয়েছে যে তারা না। দেখুন, জয়রাম রমেশজি এক্সপেক্ট করতেই পারেন, বা আরও যে কংগ্রেসের সিনিয়র নেতৃত্ব তারা এক্সপেক্ট করতেই পারেন, কিন্তু কথা হলো যে বিগত কয়েক মাস ধরে যেইভাবে অধীর রঞ্জন চৌধুরী, এখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা লোকসভার, তিনি যেই ভাষায় আমাদের নেত্রীকে আক্রমণ করেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, সেটা তো কোনো জোট সঙ্গীর মুখের ভাষা হতে পারে না। আপনি যখন আমাদের ওই ভাষায় আক্রমণ করছেন, তখন জয়রাম রমেশজি বা খড়গেজি বা রাহুলজি এরা তখন কি করছিল? এরা তখন আটকায়নি কেন? আমরা জোট সঙ্গীতে থাকবো আর আপনি ওই ভাষায়, আমরা তো কোনোদিনও প্রদেশ কংগ্রেসের মানে আমরা তো কোনো নেতাকে কোনো আক্রমণ করিনি, পিসিসির কোনো নেতাকে আমরা সেই ভাষায় আক্রমণ করিনি। আজকে অধীর রঞ্জন চৌধুরী যার সভাপতি থাকাকালীন প্রদেশ কংগ্রেসটা বিধানসভায় শূন্য হয়ে গেছে। ভারতবর্ষের স্বাধীনতার পরে বিধানসভায় কংগ্রেসের আসন শূন্য। যারা বিজেপিকে হারাতে পারবে, কোন সিটটা বিজেপিকে হারাতে পারবে একা লড়াই করে, সেটা বলতে পারবে না। এরা বিধানসভায় লাস্ট 2021 বিধানসভা নির্বাচনে কংগ্রেস, সিপিএম, আইএসএফ একজোট হয়ে এরা বিজেপির সাথে কি করেছে? জিততে পেরেছে। কোন সিটটা জিততে পেরেছে? আজকে বিজেপিকে পশ্চিমবঙ্গে হারাতে পারে তৃণমূল কংগ্রেস। এবং ইন্ডিয়া জোটে আমরা তো বলছি, ইন্ডিয়া জোটের পতাকাটা তৃণমূল কংগ্রেসের কাঁধে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে আছে। 19শে ডিসেম্বর খড়গেজি, আপনারা যখন বারবার প্রশ্ন করছিলেন মুখ নিয়ে, আমরা একটা মুখের প্রস্তাব দিয়েছিল আমাদের নেত্রী খড়গেজিকে। তখন আপনারা যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন খড়গেজিকে যে মুখের, তখন খড়গেজি একটা ইন্টারেস্টিং কথা বলেছিল যে মুখ তো পরে ঠিক হবে, আসলে আগে ঠিক করতে হবে যে বিজেপিকে হারাতে হবে সব আসনে। তাহলে বিজেপিকে যদি হারাতে হয়, পশ্চিমবঙ্গে বিজেপিতে কংগ্রেস বলুক হারাতে পারবে,
42টা আসনে যদি কংগ্রেসকে ছেড়ে দেয় কংগ্রেস হারাতে পারবে? আজকে কে হারাতে পারবে? সিপিএম হারাতে পারবে। যারা উপনির্বাচনে না এক সেকেন্ড, যারা উপনির্বাচনে 15% ভোট পায় যৌথভাবে পঞ্চায়েত ভোটে, 3 মাস পরে উপনির্বাচন হবে, পঞ্চায়েত ভোটে 15% সেটা কেটে হয়ে যায় 5 থেকে 6%, তাদের উপরে কি আছে? আমরা বলেছিলাম, আমাদের নেত্রী এই বিষয়ে মতামত জানিয়ে দিয়েছে, নেত্রীর উপরে কথা নেই, এরপরে যদি কিছু হয় সেটা নেত্রী বলবে। আমাদের আমি একটু যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম যে আজকে ন্যায়যাত্রায় সিপিআইএম নেতারাও সামিল হলেন, কিন্তু সেখানে একটু যেন কোথাও অন্যরকম দৃশ্যতেই চোখে পড়লো। কিরকম হাওয়াটা ছিল? আমরা একটু সরাসরি চলে যাব বহরমপুরে। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌপিয়া, দেখো সব্যসাচী, আজকে আমি এবং মৌমিতা আমরা আজ সুজাপুর থেকে বহরমপুর পর্যন্ত এই ন্যায়যাত্রার যে পুরো কর্মসূচি সেটা পুরো দস্তুর আমরা তার সঙ্গে পুরো প্রত্যেকটা মুহূর্ত আমরা ফলো করেছি। এবং যখন আমরা দেখলাম যে জায়গায় মধ্যাহ্নভোজের বিরতি ছিল, সেই জায়গায় যখন এসে দেখলাম আমরা যে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, এবং আমরা দেখেছি যে এর আগেও বামেদের তরফ থেকে প্রতিনিধিত্ব এবারের ন্যায়যাত্রায় হয়েছে, কিন্তু মোহাম্মদ সেলিম যিনি রাজ্য সম্পাদক এবং সুজন চক্রবর্তীর মতো গুরুত্বপূর্ণ নেতা, তারা আসছেন আজকের ন্যায়যাত্রায়। খুব স্বাভাবিকভাবেই এদিকে আলাদাভাবে সবার নজর ছিল। আমরা যেটা দেখলাম যে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী তারা যখন এলেন সেই সময় তাদের সঙ্গে জয়রাম রমেশ তিনি হাত মেলালেন। রাহুল গান্ধী সেই সময় তার জন্য যে নির্দিষ্ট জায়গা রাখা রয়েছে সেখানেই তিনি রয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে অত্যন্ত ইন্টারেস্টিং যে জিনিসটি আমাদের চোখে পড়লো, যে জয়রাম রমেশ যখন সাংবাদিক সম্মেলন করছেন তখন তার দিক থেকে স্বতঃপ্রণোদিতভাবে এই বামেদের, শুধুমাত্র বামেদের নয়, সিপিআইএমের এরকম শীর্ষস্থানীয় নেতৃত্ব তাদের পার্টিসিপেশন নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে কোনো বক্তব্য তার কাছ থেকে এলো না, বরং তাকে যখন আমাদের তরফ থেকে প্রশ্ন করা হলো, যখন মৌমিতা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, মৌমিতা যখন প্রশ্ন করলেন তখন তিনি যে উত্তর দিলেন তাতেও কিন্তু খুব উষ্ণতা লক্ষ্য করা গেল কিনা এটা নিয়ে আমাদের সাংবাদিক মনে একটা প্রশ্ন দানা বেঁধেছে। এবং শুধু তাই নয়, খুব তাৎপর্যপূর্ণভাবে যখন দাঁড়িয়ে জয়রাম রমেশ সাংবাদিক সম্মেলন করছেন, যখন জয়রাম রমেশকে নির্দিষ্টভাবে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা বহরমপুরে রয়েছেন এবং এবারের যে পঞ্চায়েত নির্বাচন গেছে সেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর প্রথম যে নির্বাচনী হিংসার বলি হয়েছেন বলে মনে করা হয় ফুলচাঁদ শেখ, তিনি এই জেলারই তিনি বাসিন্দা, তখন সেই প্রশ্নটাকে কার্যতই এড়িয়ে গেলেন জয়রাম রমেশ এবং তিনি বললেন যে রাজনৈতিক উত্তাপের মধ্যে অনেক কিছু হয়ে থাকে, সেটা নিয়ে এখন তিনি উত্তর দিয়ে তিনি হেডলাইন হতে দেবেন না, এই ধরনের ঘটনা নিয়ে তিনি মন্তব্য করবেন না, কারণ তিনি বারবার আজকের সাংবাদিক সম্মেলনে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিলেন যে বিধানসভা নির্বাচনের সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছে না। আগাগোড়া জয়রাম রমেশ তিনি তৃণমূল কংগ্রেসের জন্য আজকেও অলিভ ব্রাঞ্চই দেখালেন। আর যখন জয়রাম রমেশ এই সাংবাদিক সম্মেলন করছেন তার ঠিক কিছু দূরে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম তারা একযোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিংসার রাজনীতির অভিযোগ করছেন। এবং আমি একটু মৌমিতার কাছে জানার চেষ্টা করবো যে মৌমিতা, এরপর আমরা সিপিআইএম এর তরফ থেকে কি বক্তব্য পাচ্ছি, কারণ যেটা আমরা জানি যে ইতিমধ্যে সীতারাম ইয়েচুরিকে ওই মাঠ থেকেই সমস্তটা ব্রিফ করেছেন মোহাম্মদ সেলিম। একদমই তাই। দেখো, শুরু থেকেই যদি আমি ক্রোনোলজি অনুযায়ী যদি বলি, তবে মোহাম্মদ সেলিম, সিপিআইএম তাদের তরফ থেকে কিন্তু চোপড়ার যে কর্মসূচি সেদিন থেকেই তাদের প্রতিনিধিত্ব পাঠিয়েছিলেন, কিন্তু আজকে আলাদা করে নজরে ছিল, তার কারণ সিপিআইএম রাজ্য সম্পাদক খোদ তিনি সেই জায়গায় গিয়েছিলেন। কিন্তু যে পজিটিভ অ্যাটিটিউড এআইসিসির তরফ থেকে পাওয়ার কথা ছিল সেটা তারা পেলেন না বলে মনে করছেন। যদিও রাহুল গান্ধী তিনি যথেষ্ট ভালোভাবে তাদের সঙ্গে কথা বলেছেন, সময় দিয়েছেন, কিন্তু যে ছবি আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা, মোপেদি তুমিও হয়তো এক্সপেক্ট করেছিলে যে একসাথে হয়তো ফ্রেমে দেখা যেতে পারে জয়রাম রমেশের সাথে প্রেস কনফারেন্সে কিংবা রাহুল গান্ধীর সঙ্গে ন্যায়যাত্রা সফরে, সেটা কিন্তু দেখা গেল না। উল্টে তাকে যখন প্রশ্ন করা হলো জয়রাম রমেশকে, তিনি কৌশলীভাবে সেটা এড়িয়ে গেলেন। সিপিআইএম এর তরফ থেকে গোটাটা সীতারাম ইয়েচুরির কাছে ব্রিফ করা হবে এবং যে কথাটা কোট অ্যান্ড কোট জয়রাম রমেশ উত্তর দিলেন যে কেরালায় বামেদের সঙ্গে তাদের বোঝাপড়া নেই, সেই উত্তরটাকেই সামনে রেখে সিপিআইএমের বক্তব্য, সেই একই যুক্তি সিপিআইএম পশ্চিমবঙ্গ এখানেও দিতে পারতেন, তা কিন্তু তারা করেননি। খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা যে তারা ভালোভাবে নেননি, কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতির আচরণে তারা সন্তুষ্ট,
অধীর চৌধুরী তিনি যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে তারা বেঙ্গল একেবারে। এবং এখানেই সভ্য একটু জানি রাখবো, মৌমিতা যেটা বলছে যে আজকে আমরা যেটা দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী তাকে ঠিক যতটা উষ্ণতা তার দিক থেকে, যতটা উষ্ণ অভ্যর্থনা তার দিক থেকে দেখা গেল, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা তারা আগাগোড়া যে সময়টা ছিলেন এবং তারা রাহুল গান্ধীর জন্য তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন এবং তারপর যে জায়গাটা, যে ঘেরা জায়গা ছিল সেখানে রাহুল গান্ধীর সঙ্গে তারা দেখা করেন এবং সেখানেও অধীর রঞ্জন চৌধুরী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন এবং তিনি তাদের সঙ্গে দেখা করিয়ে দেন। আগাগোড়া অধীর রঞ্জন চৌধুরীর এই উদ্যোগ যেমন চোখে পড়ছিল, যতটা প্রকটভাবে চোখে পড়ছিল ঠিক ততটা প্রকটভাবেই কিছুটা হলেও জয়রাম রমেশ সহ যে দিল্লির নেতৃত্ব তাদের উষ্ণতার অভাবটা একই রকমভাবে চোখে পড়লো। এটা হয়তো মৌমিতা এরকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের যে দোলাচল, একদিকে হচ্ছে এখনও তারা, যেটা বারবার বলছি, এখনও তারা বন্ধুত্বের বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রীর খুব স্পষ্ট বার্তার পরেও, সে কারণে হয়তো বামেদের সঙ্গে এখনও ঠিক কতটা সখ্য তারা মেনটেন করবেন, কতটা সখ্য মেনটেন করলে তৃণমূল কংগ্রেস অ্যান্টাগোনাইজড হবে না, হয়তো সেই ভাবনাটা থাকতে পারে। এবং একই সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে ঠিক কীভাবে কতটা উষ্ণভাবে ফ্রেম শেয়ার করলে কেরলের বিষয়টাও মাথায় রাখতে হবে, কারণ আমাদের মনে রাখতে হবে যে রাহুল গান্ধী তিনি কিন্তু কেরল থেকেই সাংসদ পদে নির্বাচিত হয়েছেন। এই দুটো ফ্যাক্টর থেকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সভ্য একদমই অপি। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন, তৃণমূলের মৃত্যুঞ্জয়, বিজেপির অঙ্কন, কংগ্রেসের অভিষেক এবং শঙ্খদীপ দাস রাজনৈতিক বিশ্লেষক, সিপিএমের আকাশ কর এখনও এসে পৌঁছয়নি। বাকিদের কাছে তোমার প্রশ্ন। আমি একটু অভিষেকের কাছে যেতে চাইবো। অভিষেক, আজকে এখানে থেকে অভিষেক এই বৈপরীত্যটা ভীষণ রকমভাবে চোখে পড়েছে। ওই ঘন্টা দেড়েকের একটা স্প্যান এবং সেই সময় দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ আজকেও ছিলেন, তাদের যতটা উদ্যোগ নিয়ে তাদের আসতে দেখা গেছে। আবারও বলছি যে অধীর রঞ্জন চৌধুরীকে যতটা উষ্ণভাবে তাদের অভ্যর্থনা করতে দেখা গেছে থ্রু আউট, জয়রাম রমেশের ক্ষেত্রে বা অন্য দিল্লির নেতৃত্বের ক্ষেত্রে ঈষৎ মনে হয়েছে যে তারা ঠিক কতটা কাছে যাবেন সিপিআইএমের, কতটা কাছে যাবেন না, এটা নিয়ে এখনো দোলাচলে রয়েছেন। অভিষেক, আচ্ছা, প্রথম কথা, গতকালও কিন্তু শতরূপ ছিল। ইনফ্যাক্ট শতরূপের এই পুরো যাওয়া টাওয়ার এই পুরো জিনিসটা মালদার দায়িত্বে আমি ছিলাম, মালদার ম্যানেজমেন্টে আমি করেছি। অতএব শুধু আজকেরটা হাইলাইট করলে একটু সত্যের অপলাপ হবে। কালকে শতরূপের সঙ্গে 40 মিনিট একান্ত আলাপচারিতা হয়েছে, আমার মনে হয় এটা কালকেরটা অবশ্যই হাইলাইট করা হয়েছে। কিন্তু তুমিও মনে রাখবে অভিষেক যে একজন সাংবাদিকের চোখে এটা পরে, যখন সিপিআইএম রাজ্য সম্পাদক এবং সুজন চক্রবর্তীর মতো হেভিওয়েট সিপিআইএম নেতা তারা যাচ্ছেন এবং সেই সময় দাঁড়িয়ে একই সঙ্গে দুটো দৃশ্যপট জাস্ট 30 মিটারের ব্যবধানে। একদিকে দাঁড়িয়ে জয়রাম রমেশ তিনি ফুলচাঁদ শেখ সম্পর্কে মন্তব্য করতে চাইছেন না, বলছেন যে এসব বলে আমাকে হেডলাইনের ট্র্যাপে ফেলবেন না বলে তিনি প্রশ্নটাকে ডাক করছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম ঠিক 30 মিটার দূরত্বে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিংসাস্ত্রয়ী রাজনীতির অভিযোগে শান দিচ্ছেন। এটা তো চোখে পড়তে। আমি তোমাকে আমার একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা বলি। এই জলপাইগুড়িতে যখন এই ভারত জোড়ো যাত্রা হচ্ছে, আমি আর জয়রাম রমেশ একদম সাংবাদিকদের মুখোমুখি হচ্ছি, তো তখন জয়রাম রমেশকে তোমাদেরই কোনো এক সহকর্মী, আমি নাম বলতে চাইছি না, তাকে একদম একই প্রশ্ন করেছে যে আপনি যে এরকম নরমভাবে তৃণমূলের সঙ্গে কথা বলছেন, যে আপনার পাশে বসে আছে অভিষেক ব্যানার্জি, এরা সকাল বিকেল তৃণমূলকে বাপান্ত করে। তো উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে আমি তো দিল্লি থেকে রাজনীতিটা করছি, এদের প্রত্যেকদিন এখানে মাঠটা খেতে হয়, এদের বাস্তবতাটা আমার থেকে অনেক বেশি বাস্তব, কিন্তু আমাকে সারা দেশের প্রেক্ষিতটা মাথায় রাখতে হয়। যখন আমরা কোনো একজন মানুষকে বা কোনো অভিষেকের ডেফিনেটলি কম্পালশন রয়েছে, যে কম্পালশন শঙ্কর নেই। শঙ্কর, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমার চোখে যেটা পড়েছে বা মৌমিতার চোখে যেটা পড়েছে, কি মনে হয় তোমারও সেটা চোখে ঠেকেছে? হ্যাঁ দেখো মৌপিয়া, আমার এখানে কতগুলো বিষয় মনে হয়। একটা হচ্ছে যে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রার তো একটা পারপাস আছে। তো এইখানে গোড়া থেকে কংগ্রেসকে যেরকমভাবে আমি সংযমী দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে নিয়ে বলার ব্যাপারে, বা সিপিএমের সঙ্গে জোট নিয়ে যে আলোচনা বা যে এক্সপেকটেশন, হয়তো তুমি এক্সপেকটেশনের কথা বলছো বা সিপিএমের রাজ্য নেতৃত্বের যে এক্সপেকটেশনের কথা বলছো, সেখানে কংগ্রেস হয়তো ওভারডু করতে চায়নি। কারণ হচ্ছে যে এই জোট, তৃণমূলের সাথে একটা চাপানুতোর বা সিপিএমের সাথে খুব ঘনিষ্ঠতা, এইটা নিয়ে যদি পুরো যাত্রাটা ওভার পাওয়ার করে যায়,
তাহলে যাত্রার যে যে বৃহত্তর পারপাসটা সেটা ডিফিটেড হয়ে যায়। আমার মনে হয় পশ্চিমবঙ্গে থাকতে থাকতে রাহুল গান্ধী এবং জয়রাম রমেশ তারা এই ব্যাপারটাকে হয়তো মানে খুব স্ট্র্যাটেজিক্যালি হয়তো অ্যাভয়েড করতে চেয়েছে। আর যদি কংগ্রেস একটু দূরত্ব রাখতেই চাইতো তাহলে আমার মনে হয় না যে অধীর চৌধুরী অতটা কোজি হতো। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তিগত সম্পর্কের একটা কমফোর্ট থাকে, মানে ধরো রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরির সঙ্গে যতটা কমফোর্ট লেভেল রয়েছে, বা সেলিমের সঙ্গে বিমানবাবুর সঙ্গে যতটা অধীর চৌধুরী কমফোর্ট লেভেল রয়েছে, সেটা দুটো আলাদা আলাদা রকম ব্যাপার। সেটা দিল্লি থেকে এসে একটা যাত্রার মাঝখানে আলোচনা সেটা হয়তো নাও হতে পারে। দেখো মানে এটা আমার অ্যাপারেন্টলি কলকাতায় বসেই মনে হচ্ছে, মানে এটা আমি তো কাছে যাইনি, তোমরা কাছ থেকে দেখেছো, তোমাদের ফারাকটা আরও স্পষ্টভাবে নজরে পড়তে পারে। কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে কংগ্রেসের হয়তো মনে হয়েছে, বা জয়রামের সাথে আমি ব্যক্তিগতভাবে কথাবার্তা বলে যেটুকুনি বুঝতে পেরেছি সেটা হয়েছে যে ওরা পারপাসফুলি চেয়েছে যে যাত্রা পশ্চিমবঙ্গে থাকাকালীন যেন এটা নিয়ে মানে খুব চাপানুতরের মধ্যে না যায়। এবং এই যে আমরা দেখছি যে যাত্রা শুরুর আগে কনফ্রন্টেশনের কোনো পরিস্থিতি না তৈরি না হয়, এবং তুমি দেখো যে এই যাত্রা শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মল্লিকার্জুন খাড়গে একটা চিঠি দিয়েছিলেন যে আপনি আমাদের এই যাত্রায় সামিল হন, রাহুলের যাত্রায়, এবং তারপরে আবার লেখা ছিল যে যাত্রা নিরাপত্তা যেন ব্যবস্থা থাকে। তো আমার মনে হচ্ছে যে ওই মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধীও এক্সপেক্ট করেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর যাত্রায় সামিল হবেন, কিন্তু এই যাত্রার চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ঠিক আছে, ঠিক যেরকম জেপি নাড্ডার ক্ষেত্রে হয়েছে সেরকম যাতে না ঘটে, তো এইটার জন্য একটা চিঠি দিয়ে রেখেছিলেন যে আগাম যাতে করে এটা একটা পিসফুল এবং একটা স্মুথ যাত্রা হয়, যাতে না যায় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যে ইন্ডিয়া ব্লকের দুই সহযোগী তাদের মধ্যে এই যাত্রাকে কেন্দ্র করে একটা নতুন করে টানাপোড়েন তৈরি হচ্ছে, বা রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা তার আলটিমেট এজেন্ডা এই রাজ্যে সেটা তৃণমূল বিরোধিতা। ঠিক একদম তুমি ঠিক বলছো, একদমই ঠিক বলছো। আগে মপি একটু জানিয়ে দিই, আমাদের সঙ্গে সিপিআইএম এর আকাশ কর রয়েছেন আমাদের সঙ্গে। সভ্য, আমরা যেটা বলছিলাম, আমি শুধু মৌমিতার কাছ থেকে একটু জেনে নেব, নিয়ে আমি স্টুডিওতে ফিরিয়ে দেবো যে মৌমিতা এরপর সিপিআইএম এর নেক্সট কোর্স অফ অ্যাকশন কি? আমরা জানি কালকে রামচন্দ্র ডোম তিনিও বীরভূমে যোগ দিচ্ছেন, সেই নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়েছে, কারণ সিপিআইএমের কাছেও মৌপিয়াদি এই কম্পালশন রয়েছে যে কেরল লাইনকেও তাদের কিন্তু বোঝাতে হবে, কারণ কেরল লাইনও কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই কংগ্রেসের সঙ্গে সমঝোতার ক্ষেত্রের পক্ষপাতী নয়। পলিট ব্যুরোতে যথেষ্ট জবাবদিহি করতে হবে মোহাম্মদ সেলিমদেরও। সেই প্রতিকূল পরিস্থিতি তারা কিভাবে ম্যানেজ করতে পারে সেটা অবশ্যই আমাদের নজর থাকবে, এবং রাজ্য কমিটিতেও একটা বড় অংশ রয়েছে যারা কিন্তু নিজেরাও একলা চলর নীতি নিতে চাইছে। সব্যসাচী একদম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু আকাশের কাছে আসবো। আকাশ, এই যে বিষয়টা যে কোথাও গিয়ে একটা হাওয়া ধরা পড়েছে যেখানে হাইকমান্ড রাহুল গান্ধীর সঙ্গে কোথাও গিয়ে একটা যেন সুর মিলছে না। আমি এই বক্তব্যে আসার আগে আমি একটু কুণাল ঘোষের বক্তব্য শোনাবো, যেখানে কুণাল ঘোষ বলছেন ফটো তোলার হ্যাংলামি। এই সিপিএম কেন সব নেতারা ফটো সেশন, রাহুল গান্ধীর সঙ্গে ফটো সেশন করতে ব্যস্ত, হ্যাংলামি করছে। কেন করছে? কারণ 42টা আসন একা লড়তে গেলে জামানত জব্দ হবে, সঙ্গী খুঁজছে। কোন রাহুল গান্ধীর সঙ্গে ছবি তুলতে গেছেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী, যে রাহুল গান্ধীর ঠাকুরমাকে ডাইনি বলেছিলেন, যে রাহুল গান্ধীর বাবাকে গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়। আজ সেই রাহুল গান্ধীর পাশে ছবি তোলার হ্যাংলামি, দেউলিয়াপনা। একা লড়লে 42টা আসনে বাজেয়াপ্ত হবে জামানত, তাই এই নির্লজ্জ দেউলিয়াপনা আর হ্যাংলামি চলছে ফটো সেশনের। আকাশ, কি বলবো, কেউ জেল যাত্রায় যায়, কেউ ন্যায় যাত্রায় যায়, কেউ সুদীপ্ত সেনের সাথে ছবি তোলে, কেউ রাহুল গান্ধীর সাথে ছবি তোলে, এগুলো হয়েই থাকে, এগুলো কোনো ব্যাপার না। কুণাল ঘোষ এখানে কোনো বিষয় না। আমাদের কথাটা হচ্ছে এটা আমাদের ঘোষিত অবস্থান যে বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষে যখন যেখানে যা হবে আমরা তাতে থাকবো, এতে তো নতুন কিছু হয়নি। আমার কথাটা যেটা কিছুতেই বুঝতে পারছি না গত 2-3 দিন জোট থেকেই, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে জোট হলো না, কংগ্রেস জোট করতে চায়নি, আজকেও বোধহয় বলেছেন। ইন্ডিয়া যখন তৈরি হলো তখন থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে সেখানে সিপিএম সহ বামপন্থীরা আছে। এটা তো নতুন কিছু হয়নি যে আমরা পরে উড়ে এসে জুড়ে বসেছি, বরং তৃণমূল আগে বিজেপির সাথে ছিল কখনো কখনো। কিন্তু আকাশ, এই রাজ্যে তো আপনাদেরও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তি ছিল। শেষ করে এটাই তো বলছি, এই তো নয় যে আপনার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিট শেয়ারিং শেষ করে নি, তোমার কথাতেই আমি আসছি। এটা তো ছিলই।
নতুন করে সিট শেয়ারিং ইত্যাদি নিয়ে কি পশ্চিমবাংলার পার্সপেক্টিভে কোনো কথা আদেও হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন করে সিপিএম কংগ্রেসের উপর এটা বলতে চাইছেন যে জোট ভেঙে গেল ইত্যাদি ইত্যাদি, আমরা পরিষ্কার বলেছিলাম এই ন্যায়যাত্রায় হাঁটার আগেও আমরা বলেছিলাম যে তৃণমূলের সাথে যদি কোনো ছোঁয়াচ থাকে সেখানে আমরা নেই। পশ্চিমবাংলায় কংগ্রেস যদি মনে করতো যে তৃণমূলের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং এ সিট শেয়ারিংয়ে যাবে, বামপন্থীতে থাকার কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু এই কথাটা কি আদেও শুরু হয়েছে, নাকি পরে যেটা করতে হবে ইডি সিবিআইয়ের চাপে সেই জন্য আগে থেকে কাঁদুনিটা গেয়ে রাখা হলো? এটা আমরা অনেকবার এর আগে বলেছিলাম যে আমাদের আপনারা বারবার আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা আছো কেন, তৃণমূল যেখানে আছে। কাউকে ভারতবর্ষে বিজেপি বিরোধিতার রাজনীতিতে কাউকে শহীদের মর্যাদা দিতে আমরা আগ্রহী নই। যে পরে বলবে আমাদের নিল না, নালে তো আমরা থাকতাম, এইটা হবে না। ওই হেমন্ত সোরেন ওখানে জেলে গেছেন, এখানে কিন্তু এখনো পিসি ভাইপো এখনো জেলে যায়নি। আমার তো মনে হচ্ছে কালীঘাটের পিছির থেকে কালীঘাটের কাকু আরো বেশি শক্তিশালী, কারণ কালীঘাটের কাকু বলেছিল আমার গরিবকে কেউ ধরতে পারবে না, সেটাই এখনো অবধি হয়েছে। এত কথা বলছো অঙ্কন অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে, আমি অঙ্কনের কাছে আসবো, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আকাশ যেখানে ছাড়লো মৃত্যুঞ্জয়, আমি সেখানেই আসবো তোমার কাছে। কোথাও গিয়ে সিপিএমের একটা অভিযোগ কিন্তু বরাবরই যে কোথাও গিয়ে এই যে বি টিম বা কোথাও গিয়ে জোট নষ্ট করার পেছনে তোমাদেরও একটা হাত রয়েছে, এই বিষয়টা সামনে আসে। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ জানে যে এই পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টির বি টিমটা হলো সিপিএম এবং কংগ্রেস। যারা সিপিএম নিজেদের বামের ভোটটা রামে ট্রান্সফার করেছে, এটা বাংলার মানুষ কি জানে না, দেখতে পাচ্ছে না? সিপিএমের দ্বিচারিতা দেখো, যখন রাহুল গান্ধী কেরালাতে হাঁটছে, এসএফআই তাদের মানে মিছিলের ওপরে বিক্ষোভ দেখাচ্ছে, প্রদেশ কংগ্রেসের অফিস গিয়ে ভাঙচুর করছে, এক্স স্যান্ডেল থেকে রাহুল গান্ধীর এগেনস্টে বক্তব্য রাখা হচ্ছে, সেখানে পোস্ট করা হচ্ছে যে রাহুল গান্ধী কেন কেরলাতে এই ন্যায়যাত্রা এই যাত্রাপাত্রা করছে, আর এখানে এসে এরা ছবি তুলতে চলে যাচ্ছে। এরা কত বেহায়া। জ্যোতি বসু একটা বলছে যে তৃণমূলের ঘাড়ে এইসব বাজে কথা বলছে শূন্য পাওয়া দলটা। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ভবনের উদ্বোধন 17 জানুয়ারি 2024 বেলা 2টোতে। এই অ্যাড বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কোথায়? গণশক্তিতে। কে আসবে? উদ্বোধক হলো নীতিশ কুমার আর প্রধান অতিথিকে পিনরাই বিজয়ন। যখন নীতিশ কুমার তার 4-5 দিন আগে থেকেই কোনো ইন্ডিয়া জোট নিয়ে কোনো বক্তব্য নেই, সাংবাদিক থেকে আরম্ভ করে প্রত্যেকটি রাজনৈতিক মানুষ বুঝতে পারছে যে নীতিশ কুমার ফোনে কার সাথে কথা বলছে, তখন তার নাম প্রধান উদ্বোধক। আর দ্বিতীয় কথা, এক মিনিট আর দ্বিতীয় কথা, অনেক জানতে তো। আর পিনরাই বিজয়ন তখন 17 জানুয়ারি নরেন্দ্র মোদী কোলে গিয়ে বসেছিল। নরেন্দ্র মোদী প্রধান অতিথি, নরেন্দ্র মোদী কোলে, প্রধানমন্ত্রী কোলে, নরেন্দ্র মোদী কোলে, পিনরাই বিজয়ন 17 জানুয়ারি। পিনরাই বিজয়ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অতিথির নাম দিলেন পিনরাই বিজয়ন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। কোন প্রোটোকলে লেখা আছে যে প্রধানমন্ত্রীকে রিসিভ করতে যেতে হবে? কোন প্রোটোকলে? তুই প্রোটোকল না বল, প্রোটোকল না বল। ঠিক আছে, অঙ্কন কোন প্রোটোকলে আছে? কোন প্রোটোকলে আছে? তাহলে তোমরা নাম দিলে কেন? তাহলে প্রধান অতিথির নাম দিলে কেন? তোমরা প্রধান অতিথির নাম রেখেছিলে কেন? পিনরাই বিজয়ন 17 জানুয়ারি আগে থেকে প্রধানমন্ত্রী বলেছিল। ঠিক আছে, দুজনের কাছে আসো। অঙ্কন মৃত্যুঞ্জয় আসবো প্লিজ। অঙ্কন জানুয়ারি আসলে কেন এখানে? ঠিক আছে, হ্যাঁ কি বলতে হবে আমি বুঝতে পারছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটাই, এই যে বল ঠেলাঠেলি সেন্টারে কিন্তু রয়ে গেল বিজেপি, এবং বিজেপি কিন্তু বরাবরই বলে আসছে যে এই জোট বিষয়টা হচ্ছে আদৌ সাকসেসফুল হবে না, এবং কোথাও গিয়ে তৃণমূল যেমন অভিযোগ করছে বকলমে রামবামের ইয়েটা, এবং সেটিং তো রয়েছে। সব বুঝলাম, এবার একটু বলি। এতক্ষণ ধরে আমি প্রায় আধ ঘন্টা ধরে সব এরকম তত্ত্ব তর্ক আলোচনা সমালোচনা সব শুনলাম। প্রথম কথা হচ্ছে, এটা তো আমি বুঝতে পারছি না, ধরুন আমাদের ব্যাটসম্যান, ঘোষিত ব্যাটসম্যান যে ক্রিজে দাঁড়িয়ে রয়েছে সচিন তেন্ডুলকার, অপোনেন্ট বলছে যে 50 ওভার খেলা শেষ হয়ে যাবে, ম্যাচের পর বলবো বোলারকে, বল কে করবে? সচিন তেন্ডুলকার দাঁড়িয়ে রয়েছে ক্রিজে, নরেন্দ্র মোদী। তোমাদের বোলার কে? না না, এখন কেউ নয়, কে মুখ, কে বল করবে ভাই? লক্ষ্য কি? বিজেপিকে হারাতে হবে, আউট করতে হবে, তাহলে বলটা তো কাউকে করতে হবে, কে বল করবে? সেই নিয়েই ঝামেলা। কেউ কোথাও কাউতাল করছে, কেউ কোথাও কোলাকুলি করছে, কেউ কোথাও চুলোচুলি করছে, তো বুঝতে পারছি না। এই যে আপনি দেখছেন এই যে দ্বন্দ্ব, বড় ভাই, মেজো ভাই, ছেজো বোন, ছোট ভাই, এদের মধ্যে আমরা তো বলছি দ্বন্দ্ব রাখারই দরকার নেই, খুলে চলে আসুন, সবাই একদিকে, আমরা এখানে একা আছি, আপনারা একদিকে।
আমি তো আগের দিনও বললাম আমাদের বি টিমটাকে আপনারা একটা বৈঠক করুন, পাটনায় বৈঠক করলেন, মুম্বাইয়ে বৈঠক করলেন, ব্যাঙ্গালোরে করলেন, দিল্লিতে করলেন, একটা কমন মিনিমাম এজেন্ডায় বলুন বিজেপির বি টিমটা কে? সিপিএম, তৃণমূল, কংগ্রেস? আপনারা তো একে অপরকে বলছেন বি টিম, সি টিম, ডি টিম। তাহলে এত বি টিমের মাঝখানে আপনি বি টিমে বাংলার মানুষকে বলছি বি টিমদের ভোট দেবেন কেন? এ টিম রয়েছে, এ ক্যাটাগরির জিনিস ছেড়ে কেউ কি বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির জিনিস কিনবেন? কোনো কেনার দরকার নেই। এদের মধ্যে ঝামেলা, এরা এখন অব্দি ডিসাইড করতে পারলো না মুখকে। প্রধানমন্ত্রী করতে হবে তো দেশের 24-এর ভোটটা কিসের জন্য? প্রধানমন্ত্রী করতে হবে, সরকার তৈরি করতে হবে। কোন ফরমেশন ভাই আসন ডিসাইড করতে পারছো না তোমরা? তাহলে এরা 5 বছর সরকার চালাবে কোথায়? রাজস্থানের আমি আসবো অভিষেকের কাছে। রাজস্থানের বিধানসভা ভোটে তোমাদের মুখ কে ছিল? আচ্ছা ঠিক আছে, আমাদের মুখ, আমাদের দল তো একটা ছিল। আমাদের তো একটাই। না তোমাদের কোনটা দল? মুখটা কে ছিল রাজস্থানের ভোটে? আরে ভাই রাজস্থানের ভোটে মুখটা কে ছিল? নামটা বলো। রাজস্থানে তোমরা কি বলেছিলে? রাজস্থানে তোমরা কি বলেছিলে মনে আছে? আমরা যা বলেছি আমরা জানি। রাজস্থানের মুখ কে ছিল? আরে শোনো না আমাদের দল তো একটা ছিল, দলের নাম তো ছিল যে নরেন্দ্র মোদীর মুখ থেকে ভোট। আমি আসবো সিপিআইএম সরকার গঠন করবে। সিপিএম সরকার গঠন করতে যাবে কেন? তাহলে কি ফরমেশন? আমি এই জায়গা থেকে তুমি বলো রাজস্থানের মুখ কে ছিল? তুমি তো বলছো প্রধানমন্ত্রীর মুখ। বলো না, আমি ইউপি বললে অনেকক্ষণ ধরে এই প্রশ্নটা করছি। তার আগে আমি বলছি রাজস্থানে তোমরা ছেড়ে বেরিয়েছিলে কেন? ইউপিএ অপদার্থ সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার ছেড়েছিলে কেন? অঙ্কন প্লিজ আসবো। তুমি বললে তো অঙ্কন আলোচনা এগোবে না। অঙ্কন প্লিজ, অঙ্কন আসতে এই চেঁচামেচিটা কিছুই হবে না। আমি সংক্ষেপে একটা বিষয়, এই যে বিষয়টা এ ওর বি টিম, এর সি টিম, এটা তো এখনকার নয়। প্রত্যেকটা ভোটের আগে এই যে পাসিং দ্য বল, আপনার মনে হচ্ছে না যে কোথাও গিয়ে একটা মানুষের গোটা হাস্যকর হয়ে যাচ্ছে গোটা বিষয়টা? সার্কাস না মানে হাস্যকর বা সার্কাস নয়, পলিটিক্স একটা সিরিয়াস বিজনেস। সেটা হচ্ছে যে এই এখনো যে এটা সিরিয়াসনেস থাকছে বলে আপনার মনে হচ্ছে? না মানে এটাতে সিরিয়াসনেস নেই কেন? যে এত তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম কোনো কাউকে আমি অ্যামেচারিস্ট পার্টি বলে মনে করি না, প্রত্যেকেই সিরিয়াস পার্টি। ঘটনা হলো যে এখানে অনেক রকম বিষয় থাকতে পারে। আমি জানি না যে ভেতরের কী সিদ্ধান্ত হতে চলেছে বা ভেতরে কিছু সিদ্ধান্ত হবে, কিন্তু কিছু আলোচনা আছে। যেমন তৃণমূলের মধ্যে একটা আলোচনা আছে যে কংগ্রেসকে যদি দুটোর বেশি আসন ছাড়ি তার কি আমরা ডিভিডেন্ড পাবো? তার কারণ পশ্চিমবঙ্গের কংগ্রেস হচ্ছে যে এখানকার রাজনীতির প্রেক্ষাপটে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরোধী কথাবার্তা বলে। তো কংগ্রেসের সাথে আজকে যদি আমি জোট করি, কংগ্রেসকে 4টে বা 5টা বা 6টা সিট পেয়ে যাই, তাহলে কংগ্রেসের ভোট বা হিন্দু ভোট কতটা আমাদের দিকে আসবে, তৃণমূলের দিকে ট্রান্সফার হবে, ট্রান্সফারেবিলিটি কতটা, সেটা নিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে। 2, সেটা হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূলের যদি জোট হয় তাহলে যারা কমপ্লিট পোলারাইজেশন হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেটা বিজেপিকে হেল্প করতে পারে। তো ফলে এখানে অনেকগুলো ইপস অ্যান্ড বার্ডস আছে যে এই জোটের ব্যাপারটা অতটা সহজ নয়। যদি আজকে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দেখা যায় এরকমও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে শাসক দল এবং বিরোধী হচ্ছে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে বিজেপি এবং একটা হচ্ছে কংগ্রেস এবং সিপিএম, তাহলে অপোজিশন ভোট স্প্লিট হয়ে গেল, বিজেপির সুবিধা নাও হতে পারে। তো দেয়ার আর মেনি থটস, ঠিক আছে, যেগুলো এখনো গ্র্যানুলার স্টেজে রয়েছে। একটা জায়গায় আনার সেটা চেষ্টা হচ্ছে। যে মানে কংগ্রেসের দুটো জেলা বাদে কংগ্রেসের ভোট পার্সেন্টেজটা কোথায় আছে? হিন্দু মুসলিম যাই ধরি, আমি ধর্মের দিকে যাচ্ছি না, ভোট পার্সেন্টেজই তো নেই। কংগ্রেসের ভোটটা যেটা যদি আমি 21-এর ভোটে নিরিখে দেখি তাহলে কংগ্রেসের একটা 2.5%-এর মতো ভোট আছে, ঠিক আছে। এবার কারণ হচ্ছে 21-এর ভোটটাও দেখো মৃত্যুঞ্জয়, সেটা হচ্ছে পুরো পোলারাইজড একটা ইলেকশন হয়েছিল এবং সবচেয়ে বড় কথা কংগ্রেসের যেখানে মেন স্ট্রেংথ মালদা মুর্শিদাবাদ এই যে স্ট্রেংথ, ঠিক তার আগে ওই শীতলকুচিতে গুলিচালনা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা একটা কমপ্লিট পোলারাইজেশনটাকে মানে ক্যাটালিস্টের ভূমিকা নেয়। তো তার ফলে তুমি দেখবে যে বহরমপুরে যেখানে অধীর চৌধুরী খুব মরাবাজার, কংগ্রেসের সবচেয়ে মরাবাজার ছিল 2014 সাল, সেই ভোটে অধীর চৌধুরী 3 লাখ ভোটের ব্যবধানে জিতেছিল। কি করে যেতে কংগ্রেস? কিন্তু তো সেইটা পুরো ওয়াশ আউট হয়ে যায়। দুটো জেলা বাদে লড়াইয়ের অভিমুখটা তো ঠিক করতে হবে। আমি লড়ছি টাকা, ঠিক আছে, কিন্তু এখানে আমি অভিষেক এখানে আসবো। আমি
আসবো অঙ্কন, আসবো তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে, আমি ভাগ করে দিলে তৃণমূলের সুবিধা। তারপর আমি অভিষেককে যে প্রশ্ন করতে চাইবো, অঙ্কন অভিষেক বাইরে আছে, অঙ্কন অভিষেক বাইরে আছে, শুনতে পাবে না, প্লিজ ওকে বলার সুযোগ দিতে। অঙ্কন অভিষেক বাইরে আছে, আমি আসবো। আমি অভিষেককে যে প্রশ্ন, অভিষেক যে কোনো ইস্যুতে যে ইস্যুটা উঠে এলো, আমি আসবো, যে ইস্যুটা উঠে এলো আলোচনা, আমরা যখন মৌপিয়ার সাথে আলোচনা করছিলাম, যে ইস্যুগুলো নিয়ে রাজ্যে আপনারা লড়াই করেছেন, রাজ্য কংগ্রেস লড়াই করেছেন, সেই ইস্যুগুলো যখন এভাবে এড়িয়ে যাওয়া হয় হাইকমান্ডের তরফে, কোথাও গিয়ে একটা কাঁটা থাকে না, খোঁচা থাকে না, কারণ এগুলো তো ভোটেরও ইস্যু। আচ্ছা, আমি একটা করে প্রশ্নের উত্তর দিই। আমি তোমার প্রশ্নের উত্তর দেবো, আমাকে জাস্ট একটু সময় দিও। একটু আগে অঙ্কন একটা খুব ইন্টারেস্টিং কথা বললো যে সচিন তেন্ডুলকার দাঁড়িয়ে আছে, বোলার কে হবে। ও তার আগে জানা উচিত যে নন স্ট্রাইকার এন্ডে কে দাঁড়াবে, কারণ নন স্ট্রাইকার এন্ডটা ঠিক হয়ে গেলে এতক্ষণ বাদে নীতিশ কুমারকে নিতে হতো না, কারণ নীতিশ কুমারকে নিতে হয়েছে কিন্তু নন স্ট্রাইকার এন্ডটা এখন ঠিক হয়নি, নাহলে রান আউট হয়ে যেত। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে মৃত্যুঞ্জয় বললো যে মালদা মুর্শিদাবাদ দিয়ে কোথায় কোথায় আছে। আমি জাস্ট একটু পরিসংখ্যানটা বলে দিই, ওরও সুবিধা হবে। 2021 সালে পুরুলিয়া এবং বাঁকুড়া বিষ্ণুপুরে আমাদের 19% ভোট ছিল এবং দিনাজপুরে 14% ভোট ছিল। একটু দেখে নি, মানে মালদা মুর্শিদাবাদ দিয়েও এটা আছে। এইটা এক নম্বর না, সেটা যথেষ্ট নয়, আমি একবারও বলছি না সেটা যথেষ্ট। কবে হলো এটা? এটা কবে? আমি পুরুলিয়ার ভোটটাকে ধরে সিপিএম আমাদের ভাইজান সব মিলে 20% ভোট কেন সবচেয়ে ভুল হচ্ছে। তুমি পরিসংখ্যানটা রিচেক করে নাও, আমি বলছি ভুল বলছো। আমি একদম বলছি ঠিক বলছি না, জাতীয় কংগ্রেসের ভোট ছিল না, জাতীয় কংগ্রেসের ভোট ছিল না। আরে একটা পঞ্চায়েতে তোমরা এই ভোটটা পেয়ে দেখাও, সিপিএম ছাড়া তৃণমূল ছাড়া কংগ্রেস আলাদা করে লড়েনি। 2021-এ সংযুক্ত মোর্চা লড়েছিল, আমি সংযুক্ত মোর্চার ভোটের কথা বলছি। কংগ্রেস নিয়ে আলোচনা হচ্ছে, তুমি এখনো আছে ঠিক আছে। আরে 2021-এ যারা আলাদা করে লড়েনি, মাইক কেড়ে নিয়েছিল, হ্যাঁ ঠিক চাল তো আলাদা করতে পারবো না, কিছু তো চাল ডাল মিশে রয়েছে। একবারে আচ্ছা, এইবার লাস্টে যে তোমার বক্তব্যটা, যে এখানে এসে জয়রাম রমেশ কেন এই বক্তব্যটা দিলেন না, লেট মি বি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট। এই যে তোমরা বারবার বলছো না কে প্রতিপক্ষ নয়, আমরা সবাই জানি আমাদের প্রতিপক্ষটা হচ্ছে দিল্লিতে যে বসে আছে, সে প্রতিপক্ষ বলেই আজকে বাজেটের দিনে আমরা বাজেটটা আলোচনা পর্যন্ত বাজেটে আলোচনা করার মতো কিছু করে নেই। আজকে মধ্যবিত্ত থেকে তাদের হাতে পেন্সিল ধরে রয়েছে, সাংঘাতিক বলো, তোমরা কোন মন্ত্রে বিজেপির মেদিনীপুরের ওই কর্মীদের বুঝিয়েছো যে মন্ত্রে শুভেন্দু অধিকারীকে তোমাদের নেওয়ার পর অসুবিধা হয়নি, কারণ শুভেন্দুর কাছে সবথেকে বেশি মার্কেটে বিজেপি করবে। এই মন্ত্রটা বলো না, তুমি আগে ওই মন্ত্রটা বলো, কংগ্রেসের সুবিধা হবে। আরে বাবা, তারা বলো 16 সালে তোমরা জোট করেছিলে কংগ্রেসের সাথে, তো শুভেন্দু অধিকারী সন্ত্রাস এই সেই তো 40 বছর আগে ও 40 বছর আগে তুমি শুভেন্দু অধিকারীকে ভেঙে দাও, সিপিএম এর সহযোগীকে ভেঙে দাও, অধিকারীকে গাল দিয়েছো, 4 বছর আগে শুভেন্দু অধিকারীর কাছে মার খেয়েছো, তারা করিয়েছে, তুমিও ছিল তোমাকেও তারা করেছে। কোন মন্ত্রে এইটা বোঝাতে কোন মন্ত্রে লালু তোমাদের এমএলএ কে মেরেছিল, তুমি তোমার পরে তোমাকে শুভেন্দু মেরেছিল কিনা আমি জানি না, তোমার কর্মীদের কোন মন্ত্রে বোঝাতে তোমাদের মোহাম্মদ মানুষের শিখিয়েছো তো তোমার কর্মীদের অঙ্কন আসবো শিখিয়েছো তো তোমরা অঙ্কন আসবো, আকাশ আসবো, আমি আসবো, আমি যে বিষয়টা এই আজকে একটু আমরা একটু মৃত্যুঞ্জয় আমরা আজকে একটু বরং এই ন্যায়যাত্রা যে পথে এগোলো এবং রাহুল গান্ধীর যে কর্মসূচি, সেখানে অধীর চৌধুরীর গড়েও রাহুল গান্ধী, একটু সেই প্রতিবেদন দেখেন। বুধবার মালদায় রাহুল গান্ধী ন্যায়যাত্রায় ছায়া ফেলেছিল গাড়ির কাঁচ ভাঙা বিতর্ক। রাহুলের গাড়ির কাঁচ কোথায় কিভাবে ভাঙল তা নিয়ে কংগ্রেসেই নানা মুনির নানা মত শোনা গিয়েছিল। সেই বিতর্ক পিছনে ফেলে বৃহস্পতিবার মুর্শিদাবাদে ঢুকল কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা।
এদিন মালদার সুজাপুর থেকে ফরাক্কা পেরিয়ে মুর্শিদাবাদে পা রাখেন রাহুল। যাত্রাপথে সুতির মধুপুর গ্রামে বিড়ি শ্রমিক আকবর আলীর বাড়িতে ঢুকে পড়েন কংগ্রেস নেতা। দাওয়ায় বসে শ্রমিকদের সঙ্গে কথার ফাঁকে বিড়িও বাঁধেন রাহুল। সুতি থেকে রঘুনাথগঞ্জের দিকে রওনা হয় রাহুলের গাড়ি। কংগ্রেস নেতাকে দেখতে জাতীয় সড়কে দুধারে তখন ভিড়ে ভিড়। जो स्वागत राहुल जी का हुआ है बिल्कुल अभूतपूर्व है। तो मैं समझता हूँ ये पश्चिम बंगाल का यात्रा जो है कांग्रेस संगठन में एक नई ऊर्जा लाई है। এরপর জঙ্গিপুরে রাহুলের ন্যায়যাত্রায় সামিল হন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও যুবনেতা শতরূপ ঘোষও। সেখান থেকে লালগোলা ভগবানগোলা হয়ে অধীর চৌধুরীর কেন্দ্র বহরমপুরে পৌঁছয় রাহুলের ন্যায়যাত্রা। সেখানে হুড খোলা জিপে রাহুলের পাশেই দাঁড়িয়েছিলেন অধীর। বহরমপুরের বিএসএনএল মোড়ে ভিড়ের চাপে বারে বারে থমকে যায় রাহুলের গাড়ি। শুক্রবার বীরভূমে যাওয়ার আগে এদিন নবগ্রামে রাত্রিবাস রাহুলের। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি24 ঘন্টা। অভিষেক, বিড়ি শ্রমিকদের সঙ্গে রাহুল গান্ধী কথা বলেছেন এবং তাদের অভাব অভিযোগ শুনেছেন, কিন্তু একটা বিষয়, এই যে অভাবের অভিযোগ যে বিষয় হলো, আমরা কিন্তু রাহুল গান্ধীর কাছ থেকে পাল্টা কিছু শুনতে পাইনি। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানেও যদি ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে, আমরা কিন্তু কংগ্রেসের শীর্ষস্তরের নেতাদের কাছ থেকে এখনো পর্যন্ত এই রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে আমরা কোনো কথা শুনতে পাইনি, অথচ সুর চড়িয়ে যাচ্ছেন অধীর চৌধুরী। আমি এইটা কেন বলছি, এই ক্ষেত্রে কোনো রকম রিয়াকশান নিতে হলে না আমাদের এখন দুটো রিয়াকশান নিতে হচ্ছে। একটা হচ্ছে মানে জাতীয় কংগ্রেসের রিয়াকশান এবং প্রদেশ কংগ্রেসের রিয়াকশান, দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে রিয়াকশান। আচ্ছা, প্রথমে বলি যে তুমি একটু আগে বলে বিড়ি শ্রমিকদের সঙ্গে রাহুল গান্ধী কথা বলে কোন রকম সলিউশন বা অন্য কোন রকম দিক নির্দেশ দেয়নি। আমার মনে হয় আমি সলিউশন বলছি না, আমি বলছি যদি সমস্যা থেকে থাকে সেটা অ্যাড্রেস করা। আমি শেষ করিনি। সেই সমস্যার ভেতর একটা সমস্যা ছিল হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, বা যেটাকে উনি বলেছেন আম্মা শ্রমিকদের জন্য উনি কি করবেন সেই জিনিসটা বলেছেন। এবার সমস্যাটা হচ্ছে কি বলতো, ন্যায়যাত্রাটা কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার জায়গা না, বা ন্যায়যাত্রাটা সমস্যা সমাধানের ফোরামও নয়। কেন সমস্যা সমাধানের তোলা যায়? নিশ্চয়ই প্রশ্ন তোলা যায়। এবার আলটিমেটলি সেই প্রশ্নটা তুলতে গেলে আমাকে অসংগঠিত শ্রমিকদের কাছে তুলতে গেলে আমাকে সেই ইএসআই অ্যাক্টে চলে যেতে হবে, যে ইএসআই অ্যাক্টের আওতায় চা শ্রমিকও পড়ে, বিড়ি শ্রমিকও পড়ে। যে চা শ্রমিক এবং বিড়ি শ্রমিকের এই ইএসআই অ্যাক্টটা কেন্দ্রীয় সরকার হচ্ছে গিয়ে সোজা করবে নাকি, তুমি মুখ খুলবে না, সোজা কথা, তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলবে না। আরে ভাই, তোরা তো তোদের তো 18টা সংসদ আছে, পাবে না, তোরা 18টা সংসদ তাই তো করবে না। 5 পয়সা বাড়াতে কেন পারলি না? কি জন বাড়লা হচ্ছে তোদের সংসদ। আরে ভাই অভিষেক দা, শোনো, তোমরা কি করেছো সেটা সবাই আমাদের থেকে বেশি গাল সঙ্গী দিয়েছিল। এই অধুনা জোট সঙ্গী উত্তর করে রেখে দিয়েছিল, বেশি দিয়েছিল। অসংগঠিত শ্রমিকদের নিয়ে কথা বলতে গেলে এত বড় কথা, তৃণমূলের বিরুদ্ধে একটা শব্দ নেই, বলছে ফুলচাঁদ হেডলাইন হবে না। তাহলে কিসের হেডলাইন হবে? মমতা ব্যানার্জি আর রাহুল গান্ধীর পাশাপাশি এটা হবে। শুনেছি তোমাদের এই ভাড়াটার এই সার্কাস, আমি আলোচনা সার্কাস করে, জুতোর অ্যাড হয়, তোমাদের সভাপতির মুখে তোমরা করছো আমরা দেখেছি সার্কাস তোমাদের আরো বেশি হবে। সার্কাসটা কারা করছে বরঞ্চ আমরা পরের আলোচনায় সেটা খোঁজার চেষ্টা করি। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকো। আমার সময় খুব একটা বেশি নেই, আমি সবার কাছ থেকেই উত্তর চাইব কোনো রকম কোনো ঝামেলা ছাড়া, ঠিক আছে? যারা ইন্ডিয়া জোট করেছিলেন তাদের জন্য শুরুতেই প্রশ্নটা রাখবো, সাধারণ মানুষ হিসেবে তাহলে ভোটটা তারা কাকে দিচ্ছেন? তৃণমূলকে, না কংগ্রেস সিপিআইএম জোটকে, না ইন্ডিয়া জোটকে, না বিজেপিকে? এই ভাবনার জায়গাটা একটু ধরতে চাইছি। অভিষেকের কাছে যাব শুরুতে। প্রথম কথা, মানে ভারত মানে বাংলায় জোট, মানে বাংলায় ভোট হয় হচ্ছে 20% কমিটেড ভোট। সেই কমিটেড ভোট মানে যেই দাঁড়াক না কেন, জিতু হারুক, সে 20% কমিটেড ভোট সেই পার্টির কাছে পড়বে। বাকি যে 80% সাধারণ মানুষ, সেই অর্থে পার্টির কমিটেড ভোটের কথা বলছো না, তারা স্থানীয়ভাবে দেখবেন যে তাদের কাছে কোন অত্যাচারটা বেশি। কারণ টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি বিরোধীরা অত্যাচার করতে পারে না, অত্যাচারটা শাসকই করে, সেটা কেন্দ্রের শাসক। আমার আগের প্রশ্নটা চলে আসবে আবার।
হ্যাঁ, কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসকের মিলিত অত্যাচারটা তার থেকে বেশি হয়ে গেলে আলটিমেটলি কংগ্রেসের সঙ্গে কম্পারেটিভ অ্যানালিসিস করবে, তারপর আমাদের ভোট দেবে। ইটস আস সিম্পল অ্যাজ দ্যাট। বেশ, ঠিক আছে। আকাশ, কি বলবো, মানে কাকে ভোট দেবে সাধারণ মানুষ সে আমি বলতে পারবো না, সেটা সাধারণ মানুষ বলতে হবে। আমরা এখানে যারা আছি তারা কেউ সাধারণ মানুষের মানে মতের মালিক নই। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই দেশটা, এই ভোটটা দেশ বাঁচানোর ভোট। সেই ভোটে আমরা মনে করি বিজেপিকে হারানো উচিত। বিজেপিকে হারানোর ক্ষেত্রে যারা শেষ অবধি বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে বলে মনে হচ্ছে এখনো অবধি দেখে, তাদেরকে বাংলার মানুষ ভোট দেবেন। দেখুন, রান্নার গ্যাস থেকে আরম্ভ করে পেট্রোল ডিজেল যেইভাবে দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি থেকে আরম্ভ করে মূল্যবৃদ্ধি যেইভাবে হয়েছে, মানুষ বিজেপিকে ভোট দেবে না, এটা ঠিক। এবার বিজেপির বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী তাকে মানুষ ভোট দেবে। বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হারাতে পারে। আমরা 19শে ডিসেম্বর যে লাস্ট বৈঠকটা হয়েছিল তাতে তো আমরা বলেছিলাম যে যেখানে শক্তিশালী তাকে সেখানে আসন সমঝোতার দায়িত্ব দেওয়া হোক, সেটা মেনেও নিয়েছিল সেখানে বৈঠকে। 31শে ডিসেম্বর আমরা বলেছিলাম যে আসন সমঝোতা হয়ে যাক, কংগ্রেস সমঝোতা করেনি। কংগ্রেস বৃহত্তর দল হিসাবে আমরা কি বসে থাকবো না? কিন্তু বাংলার মানুষ জানে, এবং বাংলার শুধু মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ যে যেখানে শক্তিশালী, সেখানে যদি কেরলাতে মনে হয় যে কংগ্রেস বেশি শক্তিশালী, কংগ্রেসকে দেবে। কর্ণাটকে যদি মনে হয় কংগ্রেস শক্তিশালী দেবে, মধ্যপ্রদেশে যদি মনে হয় কংগ্রেস শক্তিশালী দেবে, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল শক্তিশালী, তৃণমূল। মধ্য কথা যে দুটো আসন ছাড়ার কথা ভাবা হচ্ছিল সেখানেও তৃণমূল কংগ্রেস লড়ছে এখনো পর্যন্ত। এখন তো বলছি এই আমাদের নেত্রী যেটা বলেছে তার বিরুদ্ধে, এর বাইরে যদি কিছু কথা বলতে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবে, তৃণমূলের দ্বিতীয় কোনো ব্যক্তি এই কথা বলবে না। অঙ্কন, কি বলবো, এদের মধ্যে কাউকে জোটটাই তো দেবে কিনা সেটা বলো। তাহলে কি বিজেপি সরকারে আসবে ভাই? তোমরা বিরোধী আসনের জন্য, তোমাদের জন্য 2044 সালের শুভেচ্ছা। এবার 2044 সালে 3 বছর কমিয়ে দিলে গেল, 44 যেন প্রধান বিরোধী দলনেতা হতে পারে, এখনো নেই। ওইটার জন্য শুভেচ্ছা, লড়াই করো। তার তৃণমূল ততদিন থাকবে না, তুমি আর কংগ্রেস মিলে লড়াই করো। হ্যাঁ, আমি শঙ্খদাকে দিয়ে শেষ করবো। হ্যাঁ, এটা তো রাজ্যের ভোট নয় বা এটা পঞ্চায়েতের ভোট নয়, কেন্দ্রের সরকার নির্বাচনের ভোট। ফলে 10 বছর ধরে কেন্দ্রে যে সরকার রয়েছে তার পারফরমেন্স কী ছিল সেটা মানুষ বিচার করে ভোট দেবে। তারা কি পারফর্ম করেছে, কি কথা বলে এসেছিল এবং কতটা ফুলফিল করতে পেরেছে। পার্টি তো অনেক কিছু বলে, কিন্তু মানুষ বিবেচনা করে দেখবে তাদের লাইফস্টাইলে কি পরিবর্তন এসছে, জীবনযাত্রা মানের উন্নতি ঘটেছে কিনা, আয় বেড়েছে কিনা, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে কিনা, এইসব বিবেচনা করে মানুষের ভোট দেওয়া উচিত। এবার মানুষ চিন্তা নেই, এই হওয়ার মধ্যে কংগ্রেসের অবস্থান তৃণমূলকে নিয়ে কি হয় নজর থাকবে। আবারও এই পর্যন্ত সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।